শব্দের অর্থ পরিবর্তন বা শব্দার্থ পরিবর্তন। শব্দার্থ পরিবর্তনের তিনটি ধারা দেখা যায়: শব্দের অর্থ প্রসার, শব্দের অর্থ সংকোচ ও শব্দের অর্থ সংক্রম। এছাড়াও অর্থোন্নতি ও অর্থাবনতি। শব্দের যে অর্থ পূর্বে ছিল, অর্থাৎ শব্দটির দ্বারা পূর্বে যে অর্থ বোঝাতো, যে বস্তু ভাব প্রভৃতি বোঝাতো, যদি দেখা যায় তার চেয়ে অনেক বস্তু বা ভাব ইত্যাদি বোঝাচ্ছে, তাহলে তাকে বলা হয় শব্দের অর্থ প্রসার। যেমন কালি শব্দ। কালি শব্দ কালো রঙের তরল পদার্থ, কিন্তু এই শব্দটি অর্থ প্রসারের ফলে ঘটেছে কি লাল কালি, নীল কালি, সবুজ কালি ইত্যাদি। লেখার জন্য সবগুলি প্রায় ব্যবহৃত হয়। শরৎ মূলত বোঝাতো শীতকাল, কিন্তু এই কাল এতই প্রাধান্য লাভ করেছিল যে বৎসর অর্থে প্রতিনিধি রূপে ব্যবহার করা হতো। প্রাচীন পারসিকেও এর সজাত শব্দ থর্দ বৎসর বোঝাতো, যা থেকে বাংলা সাল বোঝায়। শব্দের এই অর্থে ব্যবহার হয়। বৎসর অর্থে সংস্কৃত বর্ষ শব্দের ব্যবহারেও বর্ষাকালের প্রাধান্য ছিল। বাংলা গাং শব্দটি এসেছে গঙ্গা থেকে, বিশেষ একটি নদীর নাম, কিন্তু এখন আমরা গাং বলতে আমরা বুঝি যে কোনো প্রকার নদী। এইভাবে এর অর্থ প্রসার ঘটেছে। বাংলার শব্দ বিভীষণ নাম অর্থে ঘর শত্রু। এই একই অর্থে ঘর শত্রু অর্থে মির্জাফর যে একটি নাম আছে, বিশ্বাসঘাতক অর্থে এর অর্থ প্রসার লাভ করেছে। বাংলায় একটি মিষ্টান্নের নাম দেওয়া হয়েছিল লেডি ক্যানিং। পরবর্তীতে তার নাম হয়েছে লেডি কেনিং ইত্যাদি। ব্যক্তির নাম থেকেও অনেক সময় কোনো কোনো শব্দ অর্থ প্রসার লাভ করেছে। যেমন অন্ধকবি সুরদাস নামটি এখন অন্ধ ভিখারির পরিচয়। শ্রীচৈতন্যের অনুগামী বৈষ্ণবগণের মুণ্ডিত মস্তক শিখা চৈতন্য নামে অভিহিত করা হয়। অর্থ যেসব ক্ষেত্রে এই অর্থ প্রসারের যে বিষয়টি, যেসব ক্ষেত্রে শব্দ যে শব্দার্থ বৃত্তের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেই শব্দার্থ বৃত্ত প্রসারিত হয়ে আরও বহু শব্দ, আরও বহু বস্তু, ভাব প্রভৃতিকে অন্তর্ভুক্ত করে নিয়েছে। এরপরে আসছি অর্থ সংকোচ। শব্দার্থবৃত্তের সীমার মধ্যে যেসব বস্তু বা ভাব প্রভৃতি ছিল, তাদের যদি কিছু কিছু ওই সীমার মধ্যে আবদ্ধ না থেকে চলে যায়, তাহলে তাকে বলা হয় অর্থ সংকোচ। যেমন অন্ন শব্দটি মূলে খাদ্য রূপেই গণ্য করা হতো, বাংলায় এখন তার অর্থ ভাত। অন্যান্য খাদ্য এই শব্দার্থবৃত্ত থেকে চলে গেছে। তেমনি মৃগ শব্দটির অর্থ ছিল বন্য জন্তু। মৃগ শব্দের অর্থ বন্য জন্তু। শাখামৃগ শব্দের অর্থে এখন এই শব্দটিকে আমরা পাই, কিন্তু শাখামৃগ শব্দের অর্থ শাখায় থাকে যে বন্যজন্তু অর্থাৎ বানর, কিন্তু এখন মৃগ কেবল হরিণ বোঝায়। এখানে হরিণ ছাড়া অন্যান্য বন্যজন্তু শব্দার্থবৃত্ত থেকে চলে গেছে। পান শব্দটি আসছে সংস্কৃত পর্ণ থেকে, যার অর্থ পাতা, কিন্তু তাম্বুল ছাড়া এখন অন্য সব পাতা এর শব্দার্থবৃত্ত থেকে চলে গেছে। এইভাবে অর্থ সংকুচিত হয়েছে। এরপরে আসছি অর্থ সংক্রম। কখনো কখনো শব্দার্থ ক্রমাগত প্রসারিত সংকুচিত হতে হতে মূল অর্থ একেবারেই এই শব্দার্থবৃত্ত থেকে চলে যায়, পরিবর্তিত হয় এমনভাবে যে প্রথম বা প্রাচীন অর্থ আর তাকে খুঁজে পাওয়া যায় না।
কিছুই পাওয়া যায় না, তখন তাকে বলা হয় অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ। সংসার, সংসার শব্দের মূল অর্থ জন্ম জন্মান্তর, তার থেকে মায়াবন্ধন স্থান, তার থেকে পরিবার ও গৃহস্থের পালনীয় অনুষ্ঠান, যার মধ্যে মূল অর্থ কিছুই দেখা যায় না। এইভাবে পরিবর্তিত হয়ে গেছে। গোষ্ঠী শব্দের অর্থ গো সমূহের থাকার স্থান, তা থেকে থাকার স্থান এবং গো দুটি অর্থ বৈশিষ্ট্য চলে গেল, শুধু পড়ে রইল সমূহ অর্থ। সন্দেশ শব্দের মূল অর্থ ছিল সংবাদ, আত্মীয় কুটুম্বদের সংবাদ নেওয়ার জন্য লোকে মিষ্টান্ন পাঠাতো। এখন সংবাদ অর্থ চলে গিয়ে এক প্রকার মিষ্টান্ন অর্থে অর্থ সংক্রম হয়েছে। উজবুক শব্দ এসেছে তুর্কি উজবেক জাতি থেকে, উজবেক জাতির নাম থেকে, যাদের শারীরিক বল যেমন ছিল বুদ্ধি তেমন প্রখর ছিল না। তাছাড়া অজ শব্দের অর্থ কি? ছাগল ও বোকা শব্দের প্রভাবেও এর অর্থ পরিবর্তিত হয়েছে, এখানেও অর্থ সংক্রম ঘটেছে। এরপরে আসছি অর্থোন্নতি বা অবনতি। শব্দার্থ যে স্তরে ছিল তার থেকে উন্নত স্তরে উন্নীত হওয়াকে বলা হয় অর্থোন্নতি। যেমন মন্দির শব্দের আগের অর্থ ছিল গৃহ, কিন্তু এখন মন্দির শব্দের অর্থ হয়েছে শুধুমাত্র দেবালয়। অর্থের অবনতি, শব্দার্থ যে স্তরে ছিল তার থেকে অবনত হয়ে যাওয়াকে বলে অর্থাবনতি। প্রীতি শব্দের অর্থ ছিল নিষ্কলুষ প্রেম, প্রীতি থেকে পীড়িতি শব্দটি এসেছে। এই পীড়িতি শব্দের অর্থ হল সমাজ অননুমোদিত প্রেম। এইভাবে অর্থের অবনতি ঘটেছে। দেবী শব্দের অর্থ স্ত্রী দেবতা, কিন্তু আজকাল দেবী শব্দটি মানবীয় নামের সঙ্গেও ব্যবহার হয়। স্নেহ শব্দের অর্থ সজ্জাত ফার্সি শব্দ নেক, ওই অর্থই রয়েছে। নেক নজর শব্দে স্নেহ দৃষ্টি, কিন্তু নেক যুক্ত আ সমান সমান নেকা শব্দের অর্থের অবনতি ঘটেছে। খুব ভালোবাসবার মতো মানুষ অর্থ থেকে সাধুতা ও সরলতার ভানকারী অর্থ দাঁড়িয়েছে।